শুভ বিকেল সবাইকে। আজকে সেকশন ডি এর সাথে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন ক্লাসটা হয়েছে, অনেক কারণেই হয়তো অনেকের মিস হয়েছে, সেটা যাই হোক আমি কভার করে দিব। তো আজকে যে ক্লাসটি সেটা একটু আমরা সবাই দেখার চেষ্টা করি। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি আপনাদের সাথে, সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, এবং সেই সাথে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ওকে, তো আমরা শুরু করছি। আজকে আমাদের যে সাবজেক্টটি সেটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলের লেকচার 2, সেটা হচ্ছে মেডিকেল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইলের একটি পার্ট। তো আমরা এই সময়ে এসে, আজকের কোভিড-19 এসে 2020 সালে এসে আমরা কিন্তু এই মেডিকেল টেক্সটাইলের যে প্রোডাক্টগুলি সম্পর্কে মার্কেটে কিছুটা আলোচনা পাচ্ছি, তাই না? যে বিশেষ করে আমাদের যে মাস্ক সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তো করোনার প্রথম সময় তো এই মাস্কের দাম আকাশ ছোঁয়া ছিল, তো সবাই কি না কি ভাবলো। তো পরবর্তীতে এটা আস্তে আস্তে এখন সহনীয় পর্যায়ে, নানা কোম্পানির, নানা ক্যাটাগরির, নানা রঙের, নানা ঢঙের। তো যাই হোক, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এটা সম্পর্কে আমাদের জানা উচিত। শুধু এটা নয়, আমাদের যতগুলো টেকনিক্যাল টেক্সটাইল অর্থাৎ মেডিকেল টেক্সটাইল রয়েছে সেগুলো সম্পর্কে জানা উচিত। নামটাই একটু চমকপ্রদ আজকে, যে মেডিকেল টেক্সটাইল। তার মানে কি? মেডিকেল টেক্সটাইলের সংজ্ঞাটা যদি আমরা সহজে দিতে চাই, সেটা হচ্ছে যে যে টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলি, টেক্সটাইল সাবস্টেন্স গুলি যখন কোথায় ব্যবহৃত হবে মেডিকেল সেক্টরে, তখন সেটাকে মেডিকেল টেক্সটাইল বলবো। সোজা বাংলা কথা, একেবারে সোজা বাংলা কথা। এই টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইলের সংজ্ঞাকে অনেকে অনেকভাবে দিয়েছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমরা যখন এই টেক্সটাইল ম্যাটেরিয়ালটাকে মেডিকেলের কাজে ব্যবহার করব, মেডিকেল সাবস্টেন্স বা হেলথ সেক্টরে, তখন সেটাকে আমরা মেডিকেল টেক্সটাইল বলছি। ওকে, তাহলে আমরা একটু লিটারেচার দেখি। লিটারেচার কি বলছেন? বলা হচ্ছে, the combination of textile technology and medical science has resulted into a new field called medical textile. Medical textile are fiber-based products and structure used in medical environment, either for the treatment of injury or provision of an appropriate condition in the clinical treatment on wound or any an illness. সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেটা এনভায়রনমেন্টে হতে পারে বা রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে হতে পারে ইত্যাদি। Previously, textile are only used in wound care products, diaper, prosthesis, and outhesis, weaves, breathing masks, bedding cover, etc. But in modern science era, textile are product and they have been engineered to meet the particular needs, are suitable in many applications as well, medical and surgical. তো দেখেন, টেক্সটাইলের সংজ্ঞা থেকে আমরা প্রথাগতভাবে ওভেন ফেব্রিকে থেকে থাকি। তো টেক্সটাইল কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। সেটা এখন টেক্সটাইল বলতে সমগ্র কিছুকে বোঝায়, অর্থাৎ সুতা থেকে, তুলো থেকে একবারে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত। এবং সেই সাথে এই ধরনের ভার্সেটাইল এরিয়াগুলো কিন্তু যুক্ত হয়েছে টেক্সটাইলের সাথে। তাহলে মেডিকেল সেক্টরটা টেক্সটাইলের জন্য কিন্তু অনেক ভাস্ট একটা অ্যাপ্লিকেশন। আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করেন, এবার কিছু পিপির অর্ডার পেয়েছেন হয়তো, বা মেডিকেল টেক্সটাইল নিয়ে কাজ করছেন, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। হ্যাঁ, এখন কিন্তু আমরা মেডিকেল টেক্সটাইলের এখন যে বিশ্বজোড়া ডিমান্ড, সেটা কিন্তু আকাশচুম্বী। ওকে, তো যাই হোক, আমাদের নতুন বলবো না, অনেক আগে থেকেই আছে এরকম একটি সেক্টর বাংলাদেশে এবার সংযুক্ত হয়েছে, এবং সেই সাথে আশা করি এর ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ইনক্রিজড হবে। কিন্তু সেজন্য আমাদের যেটা চাই সেটা হচ্ছে রিসার্চ এবং এটার নলেজ। কারণ ওই সোয়াচ বায়ার দিবে, সেই সোয়াচ কপি করে নতুন সোয়াচ বানাবো বা নতুন ফেব্রিক বানাবো, এটা করলে হবে না। নতুন নতুন ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। তো আমরা যদি মেডিকেল টেক্সটাইলের কনস্ট্রাকশনের ক্ষেত্রে আসি, তো প্রথমেই আমরা মেডিকেল টেক্সটাইল কি দিয়ে হবে, যেহেতু এটাও একটা টেক্সটাইল, তাহলে এটাও নিশ্চয়ই ফাইবার দিয়ে হবে। তো মেডিকেল টেক্সটাইল প্রিপারেশনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এনি টাইপস অফ পলিমার এবং ফাইবার, এই দুটো দরকার। এগুলো দিয়ে সবসময় সাধারণত ইয়ার্ন তৈরি করা হয়। আর যদি ইয়ার্ন তৈরি না করা হয়, তাহলে সরাসরি সেটা দিয়ে আমরা কি তৈরি করি? নন ওভেন ফেব্রিক, যেটা আপনারা জানেন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে প্রোটেক্টিভ ক্লোথিং এর জন্য, পিপিইর জন্য। ওকে, এছাড়াও যখন আমরা ইয়ার্ন তৈরি করি, সেই ইয়ার্ন দিয়ে আমরা ফেব্রিক তৈরি করি। ওভেন ফেব্রিকের সাথে আমরা সবাই পরিচিত, বিশেষ করে যেগুলো লুমে বোনা হয়, যেমন শাড়ি, লুঙ্গি, গামছা। হয় এগুলো আমাদের ব্যবহার্যের জন্য, কিন্তু টেক্সটাইল যখন মেডিকেলে ব্যবহৃত হবে তখন স্পেশালি তৈরি করা হয়, যেমন ব্যান্ডেজ বা গজ কাপড়, আপনারা জেনে থাকবেন, নিটেড ফেব্রিক, এবং সেই সাথে ব্রেইডেড ফেব্রিক। ব্রেইডেড ফেব্রিক কোনগুলো? এই যে পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবিতে আপনার ব্রেইডেড অর্থাৎ জুতোর ফিতা আছে বা এই ধরনের ব্রেইডেড।
বিশেষ করে মানুষের ট্যান্ডন বা লিগামেন্ট, বায়োলজিতে কারা ভালো নলেজ রাখেন আমি জানি না। আমাদের শরীরে যে ট্যান্ডন বা লিগামেন্ট বা তন্তুগুলি যেগুলো আছে, যেগুলোর সাহায্যে আমরা আসলে চলাফেরা করি বা আমাদের বডি গুলোকে বেঁধে রাখা হয় বা আমরা যে ইলাস্টিসিটি সেটা ফিল করি, এই আর্টিফিশিয়াল ট্যান্ডন বা লিগামেন্ট কিন্তু ব্রেইড ফেব্রিক দ্বারা বা ব্রেইড ফেব্রিক দ্বারা তৈরি করা হয়। সবগুলো মিলে তৈরি করা হয় টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেগুলোকে প্যাকেজিং এবং জীবাণুমুক্তকরণ করা হয়, করে আমরা তৈরি করি মেডিকেল টেক্সটাইল অর মেডিকেল প্রোডাক্ট। তাহলে মেডিকেল টেক্সটাইল কিন্তু আহামরি কোনো কিছু নয়, আমাদের টেক্সটাইল প্রোডাক্ট এবং সেই সাথে টেক্সটাইল এবং আরো কিছু সিনথেসিস করে নতুন ফাইবার তৈরি করা হচ্ছে, সেগুলো দিয়ে তৈরি করা হয়। সো আমাদের কি কি, ওভেন, নন ওভেন, ব্রাইডেড এন্ড নিটেড, সাধারণত এই 4 প্রকার ফেব্রিক মেডিকেল টেক্সটাইলে ব্যবহৃত হয়। ইসেনশিয়াল প্রপার্টিস অফ মেডিকেল টেক্সটাইল, একটা মেডিকেল টেক্সটাইলের ইসেনশিয়াল প্রপার্টিস কি হওয়া উচিত? মেডিকেল টেক্সটাইল বলবো না, প্রথমে বলবো ফাইবারের, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা মেডিকেল টেক্সটাইল তৈরি করব। দা ফাইবার মাস্ট বি নন টক্সিক হতে হবে, মাস্ট বি নন অ্যালার্জিক। মনে করে একটা পরে যদি কারো কোনো রোগের ব্যান্ডেজ করে দিলেন আপনি চুলকায়, তাহলে তো হবে না। মাস্ট বি নন সিগারোজেনেসিক, কারো কোনো ঘা সৃষ্টি করবে না বা এই ধরনের। মাস্ট বি স্টেরিলাইজড উইদাউট ইম্প্যাক্টিং এনি চান্স ইন দ্য ফিজিক্যাল কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। মানে হচ্ছে যে আপনি যখন একটা মেডিকেল টেক্সটাইল তৈরি করেছেন সেটাকে জীবাণুমুক্ত করবেন, সেই জীবাণুমুক্ত করার সময় যেন এটার যে চেঞ্জ কেমিক্যাল বা ফিজিক্যাল, কেমিক্যাল কোনো প্রকার চেঞ্জ না হয় বা ফিজিক্যাল কোনো প্রকার চেঞ্জ না হয়, এবং ওয়েদার নেসেসারি এটা বায়োডিগ্রেডেবল অর্থাৎ পচে যায়, আবার যেখানে প্রয়োজনীয় সেটা নন বায়োডিগ্রেডেবল, পচে যায় না। তো এই ধরনের টেক্সটাইল ফাইবার গুলো, যে সমস্ত ফাইবারের বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দিয়ে সাধারণত আমরা মেডিকেল টেক্সটাইল তৈরি করে থাকি। তো মেডিকেল টেক্সটাইল তৈরির জন্য কি কি ফাইবার ব্যবহার করা হয় আমরা যদি একটু জানার চেষ্টা করি, সেগুলো হচ্ছে যেমন কটন, সবচেয়ে বেশি আমরা দেখি যে সার্জিক্যাল গাউনস, বেডিং, বেডশিটস, পিলো, কাভার, ইউনিফর্ম, সার্জিক্যাল হুঁশিয়ারি, যেগুলো ডাক্তাররা ইউজ করে থাকেন। ভিসকস, সেটা দিয়ে সাধারণত মাথার যে ক্যাপ রয়েছে, তারপর যে মাস্ক রয়েছে, এবং উইপস যে টিস্যু রয়েছে আমাদের, আমাদের টিস্যু এবং ডাক্তারি টিস্যু অর্থাৎ অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ যেমন কোনো পুঁজ ঘা হলে সেখান থেকে এগুলোকে তাড়াতাড়ি শুষে নেয়, এই ধরনের ম্যাটেরিয়ালস গুলো সাধারণত তৈরি করা হয় ভিসকস থেকে। তাহলে মেডিকেল টেক্সটাইলে ব্যবহৃত হচ্ছে কটন, ভিসকস, আর সাথে যদি আমরা একটু বলি তাহলে কি হচ্ছে যে পলিস্টার, পলিঅ্যামাইড, পলিপ্রপিলিন, পলিইথিলিন, গ্লাস, ইলাস্টোমার এক্সেট্রা। এই সমস্ত ফাইবার গুলি আমাদের কোথায় ব্যবহৃত হয়? আমাদের মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তাহলে আমরা আজকে এতটুকু জানলাম যে কি কি ফাইবার, কটন, পলিস্টার, পলিঅ্যামাইড, পলিপ্রপিলিন, পলিইথিলিন, গ্লাস, ইলাস্টোমার ফাইবার গুলি সাধারণত মেডিকেল টেক্সটাইল তৈরির কাজে ব্যবহৃত হয়। তো আমরা যদি ক্লাসিফিকেশনে যাই, মেডিকেল টেক্সটাইলে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কমিউনিটি ফাইবার, যেটা নরমাল, যেটা আর স্পেশালিটি ফাইবার অর্থাৎ স্পেশাল পারপাসের ক্ষেত্রে তৈরি করা হয়। কমিউনিটি ফাইবার গুলোর কথা তো বললামই, যে ন্যাচারাল এবং রিজেনারেটেড ফাইবার। ন্যাচারাল ফাইবার গুলি আমরা জানি কটন, সিল্ক, রিজেনারেটের মধ্যে ভিসকস, এবং সিনথেটিক ফাইবারের ভিতরে যদি আমরা দেখি পলিস্টার, পলিপ্রপিলিন, পলিঅ্যামাইড, কার্বন, গ্লাস, ইলাস্টোমার এক্সেট্রা। আমাদের যে শরীর কেটে গেলে সেলাই করে, সেই সেলাই সুতা কোন ফাইবার দিয়ে তৈরি আপনারা কি জানেন? বলতে পারবেন কেউ? আচ্ছা, দেখি। হ্যালো, স্পেশালিটি ফাইবার, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, স্যার কোন ফাইবার দিয়ে তৈরি হয় ওই সুতাটা? হ্যাঁ সেটাই এখন বলছি, একটু অপেক্ষা করেন। তো স্পেশালিটি ফাইবার অর্থাৎ স্পেশাল কাজের জন্য যেগুলো আমরা তৈরি করি সেটা, দেখেন এই যে সেলাই সুতা যে কথাটি বললাম সেটা আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করে যে কোথায় ব্যবহৃত হচ্ছে এবং সেটাকে আমরা কেটে ফেলবো কিনা। আগের দিনে যেরকমটা হতো যে সরাসরি নাইলন দিয়ে বা এই ধরনের সুতা দিয়ে আমরা সেলাই করতাম, পরবর্তীতে কিন্তু কেটে দিতাম। আবার এখন কিছু ব্যবহৃত হচ্ছে যেগুলো আর কেটে দেওয়া লাগে না বা সেগুলো ভিতরেই পচে যায়, যেগুলোকে আমরা সাধারণত বলি বায়োডিগ্রেডেবল। তো এই ধরনের ফাইবার গুলোকে আমরা স্পেশালিটি ফাইবার বলছি। সেই স্পেশালিটি ফাইবার গুলো কি কি যদি আমরা বলি, সেটা হচ্ছে যে কোলাজেনের কথা বলবো প্রথমে। কোলাজেনটা কি? কোলাজেন হচ্ছে ইজ অ্যান অ্যাবান্ডেন্ট প্রোটিন ম্যাটেরিয়ালস ইন ম্যামালস, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর প্রোটিনে, প্রোটিনে আমরা এই কোলাজেন পেয়ে থাকি। সো ইটস অ্যাভেলেবল ফাইবার ফ্রম কোলাজেন ফাইবার হোয়েন ইউজ স্পেশালি স্ট্রং লাইক সিল্ক অ্যান্ড বায়োডিগ্রেডেবল। এটা সাধারণত সুচার বা আমাদের যে সেলাই সুতা, অর্থাৎ মানুষের শরীর সেলাই করা সুতা, কাঁথা সেলাই করা সুতা নয়, সেই সুতা তৈরিতে ব্যবহৃত হয় কোলাজেন, ক্যালসিয়াম, এলিজেন, কাইটিন বা চিটিন যেটাকে, এবং কাইটোসন। ক্যালসিয়াম এলিজিনেট, it is made from the brown seaweed, সামুদ্রিক আগাছা থেকে, and fiber has healing properties and wound dressing made from such fiber and non-toxic and biodegradable. কাইটিন, আমরা কাইটিনের নাম হয়তো এখন শুনে নাই বা শুনে থাকবো, আমাদের বিভিন্ন প্রকার
আর্থ্রোপোডার যেমন আর্থ্রোপোডা বলবো কিনা, যে কার্ভ এবং শ্রিম্প এই ধরনের যে কাঁকড়া এবং সেই সাথে মলাস্কা জাতীয় আরো যদি বলি আমরা যে চিংড়ি, এদের খোসা থেকে সাধারণত কাইটিনটা পাওয়া যায়। বলা হচ্ছে দিস ইজ এ পলিস্যাকারাইড দ্যাট ইজ অবটেইনড ফ্রম কার্ভ এন্ড শ্রিম্প শেল এন্ড ইট ইজ এক্সেলেন্ট anti-thrombogenic characteristics and it can be absorb the body and promote healing and artificial skin made from chitin and nonoband simulate new skin formation. আমাদের এই কাইটিনটা থেকে আমরা যে ফেব্রিক বা যে ইয়ার্নটা তৈরি করি সেটা দিয়ে মনে করেন একজনের পুড়ে গেল বা কেটে গেল, তাহলে আমরা কি করি, অন্য শরীরের অন্য কোনো জায়গা থেকে একটা চামড়া কেটে নিয়ে এসে বা স্কিনটা কেটে নিয়ে আসে কিন্তু লাগাই। কিন্তু আমরা যখন আর্টিফিশিয়াল স্কিন ইউজ করব সেটা কিন্তু এই কাইটিন বা চিটিন দিয়ে তৈরি করা হয়, যেটা কিনা পাওয়া যায় চিংড়ির খোসা এবং কাঁকড়ার খোলস থেকে। তো সেখান থেকে আইসোলেট করে সেটা দিয়ে কিন্তু আমরা এই আর্টিফিশিয়াল স্কিনটা তৈরি করতে পারি। এবং কাইটোসন বলা হচ্ছে কাইটিনটাকে আমরা আরেকটু অ্যালকালি ট্রিটমেন্ট করলে কাইটিন থেকে কাইটোসন হবে এবং ফিলামেন্ট স্ট্যান্ড সিমিলার ভিসকোজ রায়নের মতো স্লো ড্রাগ রিলিজ মেমব্রেন অবশ্যই হিসেবেও কাজ করে। তো এই কাইটিন এবং কাইটোসন থেকে যে সমস্ত ফাইবার, যে সমস্ত ফেব্রিক পাওয়া যায় সেগুলো সরাসরি আমাদের যে ক্ষতস্থান নিরাময়ের সাহায্য করে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিসও রয়েছে সাথে। তাহলে স্পেশালিটি ফেব্রিকের ভিতরে আমরা দেখলাম কোলাজেন, ক্যালসিয়াম, এলিজিনেট, কাইটিন, কাইটোসন, এগুলো সাধারণত আমাদের শরীরের অভ্যন্তরীণ বা শরীরের ভিতরে যে সেলাই সুতা সেগুলো মানে কেটে গেলে বা উন্ড হেলিং এর ক্ষেত্রে যে সমস্ত সুতা তৈরি করার জন্য ব্যবহৃত হয়। প্রপার্টিস, টেক্সটাইল ম্যাটেরিয়ালের প্রপার্টিস গুলো কিরকম হবে, যারা মেডিকেল টেক্সটাইলের প্রপার্টিস গুলি, আমরা একটু আগে টেক্সটাইল ফাইবারের প্রপার্টিস পড়েছি যেগুলো মেডিকেলে ব্যবহৃত হবে, তাদের ফাইবার প্রপার্টিসটা কিরকম হবে। এখানে যদি আমরা দেখি যে মেডিকেল টেক্সটাইল মাস্ট বি নন টক্সিক এন্ড নন অ্যালার্জিক, it must be capable with must living system and should be still without impacting any physical chemical characteristics. It should be versatile physical from like powder, aqueous from film, fiber, sponges, etc. lightness, strength, softness ইত্যাদি থাকবে। ওকে, গেল। এবার পর্যায়ে আমরা আসবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল। বেসড অন দ্য ইন্ডিউস মেডিকেল টেক্সটাইলকে আমরা তিনটি ভাগে ভাগ করছি টেক্সটাইল কে বা টেক্সটাইল প্রোডাক্টে। প্রথমত হেলথ কেয়ার এন্ড হাইজেনিক, দ্বিতীয়টা হচ্ছে সার্জিক্যাল, তৃতীয়টা হচ্ছে এক্সট্রা কর্পোরাল। তো সার্জিক্যালকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, ইমপ্লান্টেবল এবং নন ইমপ্লান্টেবল। কিছু বুঝতেছি না তাই তো। তো হেলথ কেয়ার এবং হাইজিনটা হচ্ছে নরমালি বেডশিট বা এগুলোর ক্ষেত্রে আমরা যেটা বা ডাক্তারি কাজে বা বহির্বিভাগে হসপিটালে ব্যবহৃতের জন্য যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো ইউজ হয়। সার্জিক্যালের ভিতরে প্লান্টেবল এবং ইমপ্লান্টেবল রয়েছে। ইমপ্লান্টেবলটা হচ্ছে যে যেটা মানুষের শরীরের ভিতরে ব্যবহার করা হয় সেটাকে, আর নন ইমপ্লান্টেবল হচ্ছে যেটা শরীরের বাইরে বহিরংশে ব্যবহৃত হয় সেটাকে। এক্সট্রা কর্পোরাল যেটা বলা হচ্ছে যে অনেক সময় আমাদের বিভিন্ন প্রকার অর্গানগুলি নষ্ট হয়ে যায়, যেমন কিডনি, হার্ট, তো এগুলা তৈরিতে যখন যে সমস্ত টেক্সটাইল ইউজ করা হচ্ছে সেটাকে এক্সট্রা কর্পোরাল টেক্সটাইল বলা হচ্ছে। ওকে, তাহলে আজকে এগুলো সম্পর্কে একটু আমরা জানবো তাহলে কোনটা কি। তো প্রথমে যদি আমরা বলি হেলথ কেয়ার এন্ড হাইজিন প্রোডাক্টস, এটা সাধারণত হেলথ কেয়ার এবং হাইজিন প্রোডাক্টস যেগুলো আমাদের নরমালি হসপিটালে ব্যবহৃত হয়। বলা হচ্ছে যে হেলথ কেয়ার এন্ড হাইজিন প্রোডাক্টস আর ভার্সেটাইল এন্ড ইউজ মেকিং এ লার্জ পোর্শন অফ দ্য মেডিকেল textile market. The products under category includes that are regular use by hospitals, healthcare facilities, and individuals for the hygiene and safety purpose. And these products should exhibit a number of key characteristics such as cleanness, contamination free, and infection control, surgical cover, bedding, incontinence products, clothing ইত্যাদি। এখানে কিছু আমরা ছবি দেখতে পাচ্ছি, যেমন সার্জিক্যাল গাউন বা সেটাকে আমরা পিপিই বলতে পারি। নিচে আছে যেটা সার্জিক্যাল গাউন ডাক্তাররা যেটা ইউজ করে থাকে, তারপর হচ্ছে ক্যাপ, তারপর হচ্ছে মাস্ক, তারপর সার্জিক্যাল ড্রেসেস যখন সার্জারি করা হয়, বেডিং এর ক্ষেত্রে, তারপরে উইপস বা টিস্যু, তারপরে আমরা বলি ডায়াপার বা এই ধরনের স্যানিটারি ন্যাপকিন এজ লাইক, এন্ড সর্বশেষে যদি আমরা বলি প্রোটেক্টিং ক্লোদিং। এই সমস্ত ক্লোদিং গুলোকে বা এই সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো যেগুলো এই ম্যানেজমেন্টের সাথে হেলথ কেয়ারের সাথে জড়িত সেগুলোকে আমরা বলছি হেলথ কেয়ার এন্ড হাইজিন প্রোডাক্টস। ওকে, সো কি কি সার্জিক্যাল ক্যাপস, মাস্ক, সার্জিক্যাল ড্রেপসেস, হসপিটাল ব্যান্ড, বেরিংস ইত্যাদি। আশা করি হেলথ কেয়ার এন্ড হাইজিন প্রোডাক্টস কোনগুলি আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ হেলথ কেয়ার সেক্টরের সাথে যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো জড়িত আমাদের হসপিটালে, সাধারণত বেডে, দৈনন্দিন জীবনে, সেগুলোকে আমরা হেলথ কেয়ার আর হাইজিন প্রোডাক্টস বলছি। তার জন্য আমাদের কি দরকার হয় টেক্সটাইলে, বিশেষ করে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশ, অ্যান্টি সয়েল রিলিজ ফিনিশ এগুলো দিয়ে থাকি। ওকে, তো এই হেলথ কেয়ার এবং হাইজিন প্রোডাক্টগুলি কোথা থেকে তৈরি করা হয় এবং কিভাবে তৈরি করা হয়।
এই টেবিলটা একটু আমরা লক্ষ্য করব। প্রথমে সার্জিক্যাল ক্লোদিং, অর্থাৎ সার্জারির জন্য যে ক্লোথগুলো, তাহলে সার্জিক্যাল ক্লোদিং হসপিটালে সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত থাকতে হবে। সেজন্য আমরা কি করি, অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশ দিয়ে দিই সাধারণত টেক্সটাইলে। ওকে, তো দেখি আমরা গাউনস, ক্যাপস, মাস্ক তৈরি করা হয়। গাউন কটন, পলিস্টার, পলিপ্রোপিলিন ফাইবার দিয়ে, ক্যাপস ভিসকস দিয়ে, ভিসকস পলিস্টার গ্লাস দিয়ে মাস্ক তৈরি করা হয়। তো এখন তো মনে করো যে মাস্কের যে অবস্থা, তাতে কে কিভাবে তৈরি করছে আর কোনো ঠিক ঠিকানা নাই। সো ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা কি, নন ওভেন, ওভেন দুটোই হয়। আর ক্যাপস এবং মাস্ক হচ্ছে নন ওভেন, দুটোই নন ওভেন। সার্জিক্যাল কাভার্স যদি আমরা বলি, যেটা রোগীকে হবে, সেটা হচ্ছে ড্রেপস এন্ড ক্লোথস। সেটা কি, পলিস্টার পলিথিন, পলিস্টার পলিথিন, সেটা সাধারণত নন ওভেন, ওভেন এবং দুটো তৈরি করা হয়ে থাকে। তারপর যদি আমরা বলি বেডিং, যেটা বিছানায়, ব্ল্যাঙ্কেটস, শিটস, পিলো কেসেস, কটন পলিস্টার, কটন কটন, ওভেন নিটেড, ওভেন ওভেন। ক্লোদিং যেটা ইউনিফর্ম, কটন পলিস্টার, ওভেন। অ্যান্ড প্রোটেক্টিভ ক্লোথিং, পলিস্টার পলিপ্রপিলিন, নন ওভেন। প্রোটেক্টিভ ক্লোথিং যেটা সাধারণত পিপিই বা এই ধরনের। তারপর বলা হচ্ছে যে ইনকন্টিনিউয়াস ডায়াপার অর শিট বা এই ধরনের কাভার্ড স্টক, পলিস্টার পলিপ্রপিলিন, এটা নন ওভেন। অ্যাবজর্বেন্ট লেয়ার, উড টাফ স্প্রেড, সুপার অ্যাবজর্বেন্ট, বিশেষ করে যেটা মনে করো তোমার একটা ঘা হয়েছে বা সেখান থেকে রস পড়ছে, কেটে গেছে, সেটা থেকে যে রসটা আছে সেটাকে শুষে নেওয়ার জন্য এক প্রকার টিস্যু ইউজ করা হয়, যেটাকে আমরা বলি অ্যাবজর্বেন্ট লেয়ার বা ইনকন্টিনিউয়াস ডায়াপার, যেটা সাধারণত এ ধরনের উড টাফ, ফ্লাফ অথবা সুপার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল থেকে তৈরি করা হয়। নন ওভেন, পলিইথিলিন, নন ওভেন আউটার লেয়ার, যেটা নিচের দিকে থাকে। ক্লথস, উইভস বা টিস্যু, ভিসকস থেকে সাধারণত নন ওভেন হয়ে থাকে। আমাদের যে টিস্যুটা, সেটা কিন্তু নন ওভেন ম্যাটেরিয়াল, হ্যাঁ, এটা কিন্তু টেক্সটাইল প্রোডাক্ট। সার্জিক্যাল হোশিয়ারি, যেমন পলিএমাইড, পলিস্টার, কটন, ইলাস্টোমারি গিয়ান্স এক্সেট্রা, নিটেড ফেব্রিক। ওকে, তাহলে কোথা থেকে হয় সেটা আমরা জানলাম। এবার একটু চলে আসবো সার্জিক্যাল। সার্জিক্যাল আসলে যখন সার্জিক্যাল কাজে ব্যবহৃত হয়, তখন সেটাকে বলছি এই দুটো ভাবে ভাগ করে যাচ্ছে। এটা ইমপ্লান্টেবল এবং নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল। আমরা ইমপ্লান্টেবল এবং নন ইমপ্লান্টেবল একটু আলোচনা করি, তাহলে আশা করি বুঝতে পারবো। বলা হচ্ছে ইমপ্লান্টেবল মেডিকেল টেক্সটাইল আর দোজ হুইচ আর ডিজাইন ফর ফাংশনিং উইথিন এ বডি, মানে ভিতরে, উইথিন দিস ইজ রেজ দ্য নাম্বার অফ ক্রনিক ডিজিজেস ইনক্লুডিং করোনারি হার্ট ডিজিজ, cholesterol and hypertension is expected and positively influence the demand of medical textile in the implantable goods segment. So implantable materials have a wide range of restorate, for example, that maybe they use to replace damaged blood vessels, structure, suture wounds, etc. Artificial skins, বায়োকম্প্যাক্টিবিলিটি এটা অবশ্যই দরকার হয়, কারণ বায়োকম্প্যাক্টিবিলিটি না থাকলে সেটা আমার শরীরের সাথে অ্যাডজাস্ট করবে না। তো বুঝতে পারছি না ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল গুলি কি কি, একটু দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল অর্থাৎ যেগুলো শরীরের রিপ্লেস করবো, আমরা শরীরের অভ্যন্তরে যেগুলো দিয়ে কাজ করব সেটাকে ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল বলছে। যেমন প্রথমত যদি আমরা বলি সুচার্স, যেটা কি হচ্ছে যে আমাদের যে সেলাই সুতা, সেটা প্রথম ইমেজ। তারপরে আর্টিফিশিয়াল স্কিন, যে আর্টিফিশিয়াল স্কিন আমরা তৈরি করছি। তো তোমরা অনেক সময় লক্ষ্য করে দেখবা তেলাপিয়া মাছের যে স্কিনটা রয়েছে সেটা সাধারণত পুড়ে গেলে সেই চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপরে যদি আমরা বলি আই কন্টাক্ট লেন্স, এই আই কন্টাক্ট লেন্সটা সাধারণত তৈরি করা হয় এবং এটাকেও আমরা ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালস বলছি। আর্টিফিশিয়াল লিগামেন্ট, আর্টিফিশিয়াল লিগামেন্ট আমাদের হাঁটুর যে লিগামেন্ট রয়েছে বা এগুলো, ওই যে বললাম ব্রাইডেড ফ্যাব্রিক, ব্রাইডেড ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়। তারপরে যদি আমরা বলি অর্থোপেডিক ইমপ্লান্টস, অর্থোপেডিক ইমপ্লান্টস বলতে আমাদের যে এই ছবিটা আমরা লক্ষ্য করি, হাড় গোড়ের কোনোখানে যদি কোনো অংশ নতুন করে জয়েন করতে হয় বা বানাতে হয় সেই ক্ষেত্রে। কার্ডিওভাস্কুলার ইমপ্লান্টস, অর্থাৎ আমাদের শরীরের যে রক্ত ধমনী, শিরা, এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর পরিমাণে, বলে না যে শিরায় হার্ট ব্লক হয়ে গেছে, হ্যাঁ, ব্লক হয়ে গেছে মানে কি সেখানে ময়লা আবর্জনা জমে যে পথটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, বা অনেক সময় সেটা পরিষ্কার করে দেয়, বা অনেক সময় কেটে দেয়, অথবা অনেক সময় চেঞ্জ করে দেয়। যে পাইপ দেয় সেই পাইপটা আসলে কি, সেটা কিন্তু টেক্সটাইল ম্যাটেরিয়াল। So textile material have been used to mesh in henna repair and vascular prosthesis for the implantation, cartilage, nerve, liver generation ইত্যাদি। সো ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল গুলো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে শরীরের অভ্যন্তরে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হচ্ছে, টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলি, মেডিকেল টেক্সটাইল যেগুলো, সেগুলোকে ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল বলছি। ওকে, এরপরে আমরা যাবো ইমপ্লান্টেবল, অর্থাৎ যেগুলো শরীরের বাহিরের অংশে ব্যবহৃত হয় সেটাকে আমরা ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল বলবো। সো for interval biocompatibility is prime importance. Biocompatibility requires the flowing properties. আসলে biocompatibility টা কি, যে এটার
কোনো অ্যাডভার্স ইফেক্ট দিবে না, বা অ্যাডভার্স ইফেক্ট হলেও সেটা কম, সেটাকে বোঝাচ্ছে। যদি আমরা বলি যে ডিটার পোরোসিটি, যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে পোরোসিটি মানে কি হচ্ছে যে গ্যাপ। হ্যাঁ, যে একটা বস্তু থাকলে সেটার অর্থাৎ গ্যাপ গুলি কিরকম, পোরোসিটিটা কি, বাতাস পাস হতে পারবে কিনা, বা determine the rate of human tissue will grow and encapsulate in important smaller circular fibers are better encapsulated within human tissue than larger fiber and irregular cross section. ওকে, তো আমাদের হিউম্যান টিস্যুকে আস্তে আস্তে গ্রো করে, সেটার কথা বলছি, যে সেটার জন্য পোরোসিটি বা গ্যাপটা থাকতে হবে। এন্ড ফাইবার এন্ড পলিমার মাস্ট নট রিলিজ টক্সিক সাবস্টেন্স এন্ড লুব্রিক্যান্ট সাইজিং এজেন্ট থাকা যাবে না, শুড বি বায়োডিগ্রেডেবল। এই যে বিষয়গুলি, অর্থাৎ আমাদের হেলথ কেয়ারের সাথে পজিটিভলি আচরণ করবে এই যে বিষয়গুলি, সেগুলোকে আমরা বায়োকম্প্যাক্টিবিলিটি বোঝাচ্ছি। সুচার্স যেমন নিড সাফিসিয়েন্ট স্ট্যান্ড, গুড নটিং স্ট্যান্ড, কম্প্যাক্টেবল, বায়োডিগ্রেডেবিলিটি, স্টাইল এন্ড নন অ্যালার্জিক প্রপার্টিস। একটা সুচার যদি সেলাই সুতা দিয়ে সেলাই করলা তোমার শরীরে, সেটা চুল কাটছে, হ্যাঁ, তাহলে তো হবে না। ফর ইম্পর্টেন্স, দ্য স্ট্রাকচার অফ দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল এন্ড মিমিক ডিফারেন্ট বায়োলজিক্যাল টিস্যু, মাসকুল, টেন্ডনস, লিগামেন্টস ইত্যাদি তৈরি করা হয়। আর্টিফিশিয়াল লিগামেন্টস এর ক্ষেত্রে মাস্ট হ্যাভ 3 ইম্পর্টেন্ট। তো লিগামেন্ট তো কি সাধারণত শক্তি ইয়ে করবে, যেমন টেনজাইল স্ট্যান্ড সেজন্য লাগবে হাই ইলংগেশন এন্ড রাইট ইপটিসনেস। ইলংগেশনটা কি, যে টানলে বাড়বে আবার ছেড়ে দিলে কমবে, রিলিজ করলে কমবে। So an ideal vascular graft similarity to the other implantable should be cytotoxic, should not trigger a negative response. They are similar mechanical characteristics in the native vessel, বা এই ধরনের কোনো অ্যাডভার্স এফেক্ট দিবে না। ওকে, তো ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল গুলো কি কি সেগুলো যদি একটু দেখি আমরা, সরি, এটা আমরা ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালের কথা বলছিলাম, কি কি দিয়ে তৈরি হয় সেগুলোর কথা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে যে দেখো, প্রথমে আমরা আসি সুচার্স দুই প্রকার হতে পারে, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। তো বায়োডিগ্রেডেবলটা কি কি, মানে বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে পচে যাবে, হ্যাঁ। তো কোলাজেন, পলিএক্রাইলেট, পলিগ্লাইকোলাইট, এগুলো দিয়ে সাধারণত তৈরি করা হয়, যেটা ভিতরে অভ্যন্তরে সেলাই করলে পচে যাবে, আর বের করতে হবে না। মনোফিলামেন্ট হতে পারে, ব্রেইডেড হতে পারে। নন বায়োডিগ্রেডেবল যেগুলো কেটে তারপর আবার টেনে বের করতে হয়, তখনও কিন্তু প্রচুর পরিমাণে লাগে, যাদের কেটে গেছে বা সেলাই করেছিল তাদের হয়তো ধারণা আছে। পলিমার, পলিস্টার, পলিপ্রোপিলেন, স্টিল ইত্যাদি, মনোফিলামেন্ট এন্ড ব্রেইডেড। সফট টিস্যু ইমপ্লান্টেবল, আর্টিফিশিয়াল টেন্ডন, পলিস্টার, তারপরে কি কি দ্বারা হচ্ছে, পলিএমাইড, সিল্ক, পলিথিন, ওভেন ব্রেইডেড। আর্টিফিশিয়াল লিগামেন্ট, পলিস্টার, কার্বন, ব্রেইডেড। আর্টিফিশিয়াল কার্টিলেজ, লো ডেনসিটি পলিথিন, নন ওভেন। আর্টিফিশিয়াল স্কিন, কাইটোসন বা কাইটিন, চিটিন। আই কন্টাক্ট, পলিমিথাইল মেথাইক্রাইলেট, সিলিকন। আর্টিফিশিয়াল কর্নিয়া, কোলাজেন। অর্থোপেডিক যেমন আর্টিফিশিয়াল জয়েন্ট এন্ড বোনস, সিলিকন, পলিএক্টাইলেন, পলিইথিলিন। ভাস্কুলার গ্রাফটস, পলিস্টার, এন্ড হার্ট ভালভস, পলিস্টার সাধারণত তৈরি করা হয়ে থাকে ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল গুলো। ওকে, নাও নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল, যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো বাইরে ব্যবহার করা হয় অর্থাৎ শরীরে, সেগুলোকে একটু আগে বলছিলাম, সেগুলোকে আমরা নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল বলছি। যেমন নন ইমপ্লান্ট মেডিকেল টেক্সটাইল ইউজ স্কুল মে কন্টাক্ট উইথ ইট এন্ড নট মিন্ট বাই টুডে। সো ম্যাটেরিয়ালস ইজ স্টেইল, lint free, non toxic and surgical dressing wound care from majorly non implantable textile। আমরা একটু ছবিগুলো দেখি। কি রয়েছে, অ্যাবজর্বেন্ট প্যাড মানে কি, এটা আমাদের যে ঘা থেকে বা কাটা জায়গা থেকে যে রসটা হয় সেটাকে শুষে নিবে। তারপরে রয়েছে আমাদের কি ব্যান্ডেজেস রয়েছে, তারপরে রয়েছে কি এডহেসিভ টেপ রয়েছে, তারপরে আমরা যদি বলি যে প্লাস্টার, তারপরে যদি আমরা বলি গজ বা ব্যান্ডেজ, তারপরে যদি বলি যে সে, অর্থাৎ শরীরের বাইরের অংশের ট্রিটমেন্টের জন্য যে সমস্ত টেক্সটাইল সাবস্টেন্স মেডিকেলে ইউজ করা হয়, সেগুলোকে আমরা নন ইমপ্লান্টেবল টেক্সটাইল ম্যাটেরিয়াল বলছি। ওকে, নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, তাহলে প্রপার্টিস অফ নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়াল গুলো যদি আমরা দেখি, যে ফ্লেক্সিবল, ব্রেথেবল, কমফোর্টেবল, সফট ম্যাটেরিয়াল, হেলিং প্রপার্টিস, রেগুলেট মেইনলি সাবস্টেন্স, নো মেকানিক্যাল ইনজুরি, লো অ্যাডহিয়ারেন্স। মনে করো একটা ব্যান্ডেজ করলা, ওটা ঘায়ের সাথে লেগে থাকলো, সেটা টেনে খুলতে তো তখন আবার আরেক অবস্থা। তো এই ধরনের বিষয়গুলো যেন না হয়। তো এটা কি কি জায়গা থেকে, অর্থাৎ কোন কোন ফাইবার থেকে এবং কিভাবে তৈরি করা হয়, সেটা যদি আমরা একটু দেখি, যে ওন্ড কেয়ারের সাধারণত আমাদের ক্ষতস্থান নিরাময়ের জন্য আমরা কি কি ইউজ করে থাকি, অ্যাবজর্বেন্ট প্যাড, কটন, ভিসকস, নন ওভেন। অ্যাবজর্বেন্ট প্যাড ওই যে প্রথম ছবিটা আমরা দেখলাম, যে শুষে নিবে। উন্ড কন্টাক্ট লেয়ার, অর্থাৎ উন্ড কন্টাক্ট লেয়ারের সাথে যেটা দিয়ে আমরা ব্যান্ডেজ করে রাখবো, যেমন সিল্ক, পলিএমাইড, ভিসকস, পলিথিন ইত্যাদি। নিটেড, ওভেন, নন ওভেন হতে পারে। বেস ম্যাটেরিয়াল, ভিসকস, প্লাস্টিক ফিল্ম, নন ওভেন, ওভেন ইত্যাদি। ব্যান্ডেজের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ব্যান্ডেজ, যেমন সিম্পল, ইলাস্টিক, ইলাস্টিক হতে পারে, ইনইলাস্টিক হতে পারে, যেমন কটন, ভিসকস, পলিএমাইড, ইলাস্টোমার, গ্যান্স এটসেট্রা। ওভেন, নিটেড, নন ওভেন ইত্যাদি।
সিম্পল ইলাস্টিক অর নন ইলাস্টিক কি হয়েছে, কটন, ভিসকস, ইলাস্টোমার গিয়ান, ওভেন, নিটেড, নন ওভেন। কম্প্রেশন, অর্থোপেডিক, কটন, পলিএমাইড, ইলাস্টোমারিয়ান, ওভেন, নিটেড। কটন, ভিসকস, পলিথিন, এগুলো একটু দেখতে হবে যে কোনটা থেকে কি তৈরি হচ্ছে। প্লাস্টার করি না আমরা, প্লাস্টারটা সাধারণত কি দিয়ে, ভিসকস, প্লাস্টিক ফিল্ম, কটন, পলিস্টার, গ্লাস, পলিপ্রপিলিন এক্সেট্রা। নিটেড, ওভেন, নন ওভেন। গস, যেটা গস আমরা ব্যান্ডেজের গস, কটন এবং ভিসকস তৈরি করা হয়, এটা কিন্তু পলিস্টার বা এগুলো দিয়ে হয় না। ওভেন, নন ওভেন। লিন্ট, কটন, ওভেন। ভিসকস, কটন, লিন্টার্স, উড পাল্প, নন ওভেন। ওয়ার্ডিং যেটা তৈরি করা হয়। এই যে ম্যাটেরিয়ালস গুলো কি দ্বারা তৈরি করা হচ্ছে এবং কোথা থেকে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা জানা দরকার। এরপরে যদি আমরা চলে আসি এক্সট্রা কর্পোরাল ডিভাইসেস, ছবি দেখে আমরা বুঝতে যে এক্সট্রা কর্পোরাল ডিভাইসেসটা কি বলা আছে, মেডিকেল devices or mechanical limitation or organ that supports the functional vital organ system. These devices are filtration unit replacing the role as a artificial kidney, artificial liver, mechanical lungs, etc. For role of the mechanical textile and extracorporeal devices is the use of the hollow fiber membranes or filtration. আমরা একটু দেখি কি রয়েছে, আর্টিফিশিয়াল কিডনি, আর্টিফিশিয়াল লিভার, মেকানিক্যাল লাঞ্চ, অর্থাৎ আমাদের যে অর্গানগুলো যখন প্রতিস্থাপিত করছে তখন আমরা কিন্তু এক্সট্রা কর্পোরাল ডিভাইস গুলো ইউজ করছি। তাহলে আমরা এটাও যদি একটু দেখি কথা থেকে তৈরি হয়, আমরা যদি একটু দেখি যে আর্টিফিশিয়াল কিডনি, এটা তৈরি করা হচ্ছে আমাদের যে হলো ভিসকস, হলো পলিস্টার। হলোটা কিরকম, যে মাঝখানে ফাঁক থাকবে, যেমন পাটকাঠি তোমরা দেখেছো সবাই, সেই পাটকাঠির মাঝখানে কি গ্যাপ থাকে, হ্যাঁ, তো এই ধরনের হলো, এই ধরনের গ্যাপ থাকে মাঝখানে। তারপর হচ্ছে হলো ভিসকস, মেকানিক্যাল লাঞ্চের ক্ষেত্রে পলিপ্রপিলিন, হলো সিলিকন মেমব্রেন এক্সেট্রা। হ্যাঁ, এবং কি কাজ সেটা তো আমরা জানি যে কিডনির কাজ কি, ফিল্ট্রেশন করা, সেপারেশন করা। তারপর হচ্ছে সেপারেট লিভারের কাজ হচ্ছে ডোজেস, পেশেন্ট প্লাজমা, মেকানিক্যাল লাংস এক্সেট্রা। তাহলে আমরা তিনটি ভাগে ভাগ করলাম। প্রথমত হচ্ছে হেলথ কেয়ার এন্ড সেফটি ম্যাটেরিয়াল, যেটা কিনা হেলথ কেয়ার এন্ড সেফটি ম্যাটেরিয়ালস গুলো সাধারণত কি করবে, হেলথ কেয়ার ম্যাটেরিয়ালস আমাদের যেমন বেডিং, প্রোটেক্টিভ ক্লোথ, এগুলো সাধারণত ইত্যাদি। তারপরে আসলে ইমপ্লান্টেবল এবং নন সার্জিক্যাল। সার্জিক্যালে দুটি ভাগ, প্লান্টেবল এবং ইমপ্লান্টেবল। ইমপ্লান্টেবল যেগুলো হচ্ছে যে নন ইমপ্লান্টেবল হচ্ছে অর্থাৎ শরীরের ভিতরে কাজ করে, যেমন আর্টিফিশিয়াল স্কিন, সুচার যেটা দিয়ে সেলাই করা হবে, এগুলো। আর নন ইমপ্লান্টেবল অর্থাৎ বাইরে যেগুলো ইউজ করা হবে, যেমন ব্যান্ডেজ, গস, তারপর প্লাস্টার ইত্যাদি। এবং একই সাথে আমরা কর্পোরাল যেটা পেলাম সেটা হচ্ছে শরীরের অভ্যন্তরে কোনো অর্গান প্রতিস্থাপিত করতে হলে যে সমস্ত আমরা মেডিকেল টেক্সটাইল গুলি ইউজ করবো সেটাকে বোঝাচ্ছি। সো বেনিফিটস অফ মেডিকেল টেক্সটাইল যদি আমরা বলি, কি মেডিকেল টেক্সটাইলের তো প্রচুর বেনিফিটস, এখন তো আমরা ইয়ে ছাড়া চলতেই পারি না, হ্যাঁ, প্রোটেক্টিভ ক্লোদিং বা মাস্ক। তো অ্যাডভান্টেজ অফ হেলথ কেয়ার এন্ড হাইজেনিক মেডিকেল টেক্সটাইলের কথা যদি বলি, যে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন, তারপর ম্যাটেরিয়াল ডিসপোজাল, রিউজেবল, ব্রেথেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, কমফোর্ট ইত্যাদি। আমাদের সাধারণত যেগুলো হেলথ কেয়ার, বিছানা, বালিশ, বেডিং। অ্যাডভান্টেজেস অফ টেক্সটাইল ইমপ্লান্টস, যেগুলো আমাদের সাধারণত ইমপ্লান্টস যে কি, যেমন একটা ঘা যে তাড়াতাড়ি শুকাবে, আর্টিফিশিয়াল স্কিন লাগাচ্ছি, বা কোথাও একটা ব্লাড ভেসেলের সমস্যা হয়েছে, একটা ভালভের সমস্যা হয়েছে, সেই সমাধানগুলি করছি। অ্যাডভান্টেজেস অফ দ্য টেক্সটাইল নন ইমপ্লান্টেবল ম্যাটেরিয়ালস এর অ্যাডভান্টেজেস ক্ষেত্রে যদি আমরা বলবো, যে ব্যান্ডেজেস ক্ষেত্রে আমরা যেটা করে থাকি এবং সেই সাথে ভাইরাস ব্যাকটেরিয়া ধরতে পারে না আমাদের যে ভিতরের উনটা রয়েছে সেটাতে। সো অ্যাডভান্টেজেস অফ এক্সট্রা কার্পল ডিভাইসের কথা যদি বলি, যে অ্যাডভান্টেজেস তো শেষ নাই, কারণ আমরা যদি এগুলো আর্টিফিশিয়ালি আবিষ্কার করতে না পারতাম তাহলে মনে করো যে যদিও এখনো ভাস্ট সেভাবে ব্যবহৃত হচ্ছে না, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে বা একজনের হার্ট নষ্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কি সেই লোকটা বাঁচবে না? বা আর্টিফিশিয়ালি যদি এটা প্রবলেম হয় তাহলে তো নো প্রবলেম। আমরা কিন্তু অলরেডি মানুষের শরীরে হার্টে কিন্তু পেসমেকার বসাই, যাদের স্পন্দন হয় না বা স্পন্দন করে না, আর্টিফিশিয়াল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কিন্তু হার্ট চলে, তোমরা কিন্তু অনেকেই জানো। ওকে, রিসেন্ট ডেভেলপমেন্টস ইন মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে যদি আমরা বলি, মেডিকেল টেক্সটাইল নিয়ে এখন প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং প্যান্ডামিকের পরে তো আরোই, যেহেতু আমাদের সব চলতে ফিরতে সব সময়ের ক্ষেত্রে কিন্তু এই জীবাণুমুক্তকরণ বা হেলথের দিকে নজর দিলে আমাদের এই বিষয়গুলো মানে সামনে চলে আসে। তো এটার জন্য যেমন বর্তমানে যেগুলো করা হচ্ছে, যেমন মনিটর সেন্সরিং স্লিপ, যে ইন্টিগ্রেটেড স্লিপ মনিটরিং সেন্সর, যে আমি কখন ঘুমাচ্ছি কখন উঠতেছি, লাইট ইমিটিং ফেব্রিক ফর ফটোডায়াটামিক থেরাপি। তো এই ফটোডায়াটামিক থেরাপি হচ্ছে লাইট ইমিটিং ফেব্রিকের মাধ্যমে মনিটরিং বডি প্যারামিটারস। মনে করো তোমার, আমরা এখন স্মার্ট ওয়াচ পড়ি না, স্মার্ট ওয়াচ পড়ে কি স্টেপ গুনি, তো তুমি যখন এই ধরনের পরবা, ড্রেস পরবা, তখন সেটা তোমার
হার্টবিট, হার্টের কি অবস্থা এগুলো বলে দিবে, হার্ট অ্যাক্টিভিটি, তারপর কি মাসল অ্যাক্টিভিটি, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন, বডি মুভমেন্ট, সুয়েট অ্যানালাইসিস, তুমি কতখানি ঘেমেছো, আরো ঘামতে হবে কিনা, হ্যাঁ, ইত্যাদি। টেকনিক্যাল ডেভেলপমেন্টস এর ক্ষেত্রে যদি আমরা বলবো যে ইমপ্লান্ট, টিস্যু ইঞ্জিনিয়ারিং, স্পাইনাল ইমপ্লান্টস, সোসিও ইকোনমিক চেঞ্জেস, বিশেষ করে যে আমরা বলবো যে আমাদের যখন এই যে আর্টিফিশিয়াল স্কিন, এটা তো প্রচুর পরিমাণে কাজে দেয়, হ্যাঁ। তো এই ধরনের অ্যাডভান্টেজ গুলো চলছে এবং রিসেন্ট সামনে হয়তো আরো আমরা বেটার অ্যাডভান্সমেন্ট পাবো টেক্সটাইলের ক্ষেত্রে। তো এই ছিল আজকের আমাদের লেকচার। প্রথম থেকে যদি আমরা একটু আবার বলি, প্রথমে আমাদের লেকচারটি ছিল টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা মেডিকেল টেক্সটাইল নিয়ে আলোচনা করছি। মেডিকেল টেক্সটাইলটা হচ্ছে যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল মেডিকেলে ব্যবহৃত হয়, মেডিকেল সেক্টরে, হেলথ সেক্টরে, সেগুলোকে আমরা মেডিকেল টেক্সটাইল বলছি। এই জন্য আমরা সাধারণত ওভেন, নিট এবং ব্রেডেড ফেব্রিক এবং নন ওভেন ফেব্রিক ইউজ করে থাকি। এই জন্য যে সমস্ত ফাইবার এবং প্রোডাক্ট গুলি হবে সেগুলো অবশ্যই বায়োডিগ্রেডেবল, নন অ্যালার্জিক, নন সিগারোজেনেসিক এরকম হবে, অর্থাৎ বডি বান্ধব, পরিবেশ বান্ধব হবে। এবং এটিকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। প্রথমত আমরা হেলথ কেয়ার এবং হাইজেনিক প্রোডাক্টস, যেমন দিস মাথার মাস্ক, তারপর ড্রেস, এগুলোকে বোঝাচ্ছি। দ্বিতীয়ত সার্জিক্যাল যে ডিভাইস গুলি, সেগুলো ইমপ্লান্টেবল এবং নন ইমপ্লান্টেবল, যেগুলো বডির ভিতরে এক প্রকার ব্যবহৃত হয় এবং বডির বাইরে এক প্রকার ব্যবহৃত হয়। এবং একই সাথে আমরা বলছি এক্সট্রা কর্পোরাল ডিভাইস, অর্থাৎ যেগুলো মানুষের বডির ভিতরে বড় বড় অর্গান প্রতিস্থাপনের ক্ষেত্রে, যেমন হার্ট, কিডনি, ভালভ, চোখের লেন্স, চোখ ইত্যাদির ক্ষেত্রে যখন ব্যবহৃত হয় তখন আমরা বোঝাচ্ছি। তো এবং একই সাথে এটার কিছু বেনিফিটস এবং সেই সাথে কিছু ফিউচার ডেভেলপমেন্টস দিয়ে আজকের মেডিকেল টেক্সটাইল চ্যাপ্টারটি এখানেই শেষ হচ্ছে। 1 মিনিট রয়েছে, এর মধ্যে কেটে যাবে। আপনারা আবার একই লিঙ্ক দিয়ে জুমে জয়েন করবেন। জয়েন করার পর আমরা আবার একটু আলোচনা করব যে কোথায় কার কি সমস্যাগুলি রয়েছে। ধন্যবাদ। আবার জয়েন করবেন, যেহেতু কেটে যাবে, একই লিঙ্ক দিয়ে আবার জয়েন করবেন। ঠিক আছে সবাই?